অন্তহীন যুদ্ধ কেউ চালাতে পারে না। যে যুদ্ধ শুরু করা যায় কিন্তু থামানো যায় না। ট্রাম্প মনে করেছিলেন তিনি 2 দিন বোম্বিং করবেন, তৃতীয় দিন ইরান নতজানু এসে পায়ে ধরে এসে বলবে যে আচ্ছা তুমি যা বলো সেই ইয়েটা। ইসরায়েল চায় না তার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হোক। চর্চা ডিকোডে স্বাগতম। ইরান, ইসরায়েল, আমেরিকার যে সংঘাত, এর মধ্যে এই চলমান সংঘাতে এখন সবচেয়ে আলোচনায় হরমুজ প্রণালী। ইরানের তরফ থেকে হরমুজ প্রণালীতে মাইন বসানো হচ্ছে এরকম একটি তথ্য মার্কিন গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে আমরা জেনেছি আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ায়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে এই মাইন বসানোর বিরুদ্ধে ইরানকে হুঁশিয়ার করেছেন। পাশাপাশি ইরানের তরফ থেকে বলা হচ্ছে যে সবচেয়ে তীব্র এবং শক্তিশালী হামলা কিংবা অভিযান ইসরায়েলে তারা শুরু করবে। এই সব কিছু মিলিয়ে ইরান, ইসরায়েল এবং আমেরিকার এই ত্রিমুখী কিংবা ইরানে যে আমেরিকা ইসরায়েলের যৌথ অভিযান তা নিয়ে কথা বলবো। সবশেষ পরিস্থিতি নিয়ে আমাদের সঙ্গে আছেন চর্চার ব্যবস্থাপনা সম্পাদক সেলিম খান। সেলিম খান, শুরুতেই জানতে চাই যে হরমুজ প্রণালী, যেটি বিশ্বের অপরিশোধিত তেলের 1/5 যেখান দিয়ে আসলে আমরা পাই, সেই জায়গাটায় ইরান মাইন বসাচ্ছে এবং আমেরিকা এর মাইন বসানোর বিরুদ্ধে হুঁশিয়ারিও দিয়েছে। সব মিলে হরমুজ প্রণালীর অবস্থা কি? হরমুজ প্রণালীর অবস্থা কি এইটা বলার আগে একটুখানি আমি কিছুক্ষণ আগেই আমেরিকার একটি বিখ্যাত দৈনিক নিউ ইয়র্ক টাইমস দেখছিলাম। সেখানে বলা হচ্ছে যে আমেরিকা এবং ইসরায়েল হামলা চালালে ইরান কিভাবে রেসপন্স করবে বা জবাব দেবে সেইটা ট্রাম্পের টিম মিসক্যালকুলেট করেছে। তারা পুরোপুরি ভুল ক্যালকুলেশন করে হিসাব করেছে, যে তারা বুঝতে পারছে না যে ইরানের জবাবটা আসলে কিভাবে, কোন দিক দিয়ে কিভাবে আসবে। একদিকে যদি আপনি দেখেন যে ইরান তার পার্শ্ববর্তী দেশগুলোকে কোনগুলো বেছে নিয়েছে না, আপনার যে আমেরিকান কনসুলেট, আমেরিকার যে বেজ, সামরিক সেনা ঘাঁটি, সেইগুলোকে হামলার লক্ষ্য হিসেবে বেছে নিয়েছে। ঠিক আছে, তাহলে সেইগুলো থেকে আমেরিকানরা তাদেরকে লোকজনকে সরিয়ে নিচ্ছে। তাতে কি হলো? তাতে প্রতিবেশী যে দেশগুলোতে এই ঘাঁটিগুলো ছিল বা এই কনসুলেট ছিল, তারা বুঝতে পারছে যে আমেরিকা তাদের কোনো সুরক্ষা দিচ্ছে না, বরং তাদের লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। ঠিক একইভাবে এইটা সবাই কিন্তু জানে, এবং যুদ্ধের আগে সবাই জানে যে হরমুজ প্রণালী একটি খুবই গুরুত্বপূর্ণ জায়গা, যে জায়গা দিয়ে আপনি যেটা বললেন 20% মতো শুধু জ্বালানি তেল যায়। এর পাশাপাশি কিন্তু এলএনজি থেকে শুরু করে অন্যান্য জিনিসও কিন্তু এই পথ ধরে যায়। তো এই পথটা একটা সরু 40 কিলোমিটারের একটা সমুদ্রের অপ্রশস্ত সমুদ্র রাস্তা। এই পথ দিয়ে যাবে এবং এটাতে ইরান তার গায়ে আঘাত লাগলে সে যে আটকাতে পারে, এটা কিন্তু সবাই জানতো। যে জিনিস জানতো সেই জিনিস নিয়ে তো কথা বলার কিছু নেই। এবং ইরান যে ওইখানে মাইন বসাতে পারে, ইরান ওইখানে আপনার একটা ব্রিটিশ, একটুখানি আগেই দেখলাম একটা ব্রিটিশ মিলিটারি ইয়ের পক্ষ থেকে বলা হচ্ছে যে ওই ইরান আননোন জায়গা থেকে একটি জাহাজে, তেলবাহী জাহাজে মারা হয়েছে, ক্ষেপণাস্ত্র মারা হয়েছে, এবং সেই ক্ষেপণাস্ত্রের আঘাতে পরে সেখানকার যে জাহাজের যে ক্রুরা ছিল তাদেরকে উদ্ধার করা হয়েছে। কিন্তু কে মেরেছে, কোত্থেকে মেরেছে, এই সম্পর্কে কোনো কিছু নেই। হয়তো এটা ইরান মারতে পারে বা ইরানের নাম করে অন্যরা মারতে পারে। কিন্তু হরমুজ প্রণালী এত সংকীর্ণ একটা বিশাল সমুদ্রে একটা সংকীর্ণ জায়গা, যে জায়গাটা কিন্তু নিয়ন্ত্রণ করতে গেলে সেটা আমেরিকা তার বিরাট বাহিনী দিয়ে বা তার আকাশপথে নিরাপত্তা দিয়ে, যে কেউ যদি মারতে আসে আমি ঠেকাবো, এইটা আসলে একদম, সে বলছে যে আমি কর্ডন করে তোমাদের সমস্ত তেল পার করে দেব, এইটাও আসলে সম্ভব না। কারণ একটা তেলবাহী, এই বড় বড় তেলবাহী বা এলএনজি বাহী যে জাহাজ যখন যায়, তাদের কিন্তু সবচেয়ে বড় সিকিউরিটি দেয় হচ্ছে তাদের বিমা কোম্পানি। এই বিমা কোম্পানি যদি তাদেরকে না দেয়, বিমার যদি বিমা নিতে অস্বীকার করে, তাহলে কিন্তু হরমুজ প্রণালী আপনার হরমুজ প্রণালী কেন কোনোভাবেই জাহাজ চলবে না, জাহাজ মাল পরিবহন করবে না। কোনো এই ধরনের কোনো বিপজ্জনক পথ যখন বিপজ্জনক হয়ে ওঠে, সেই পথে কোনো
কি বলে আপনার যে বিমা কোম্পানিগুলো, লয়েডসের মতো বড় বিমা কোম্পানি, তারাও বিমা আর নিচ্ছে না। বলছো যে তুমি তোমার নিজের ঝুঁকি নিয়ে নিজে যেতে পারো, না হলে তোমার ব্যাপারে কোনো ইয়ে নেই। প্রিমিয়াম ইতিমধ্যে 650 গুণ বেড়েছে। আচ্ছা, তো এত টাকা প্রিমিয়াম দেওয়ার পরেও সে ওই জাহাজের রিস্ক নিতে নারাজ। ফলে জাহাজ যতক্ষণ না পর্যন্ত ইন্স্যুরেন্স কোম্পানি তার প্রিমিয়াম মানে ইন্স্যুরেন্স কোম্পানি যতক্ষণ পর্যন্ত তার দায়িত্ব না নেবে, ততক্ষণ পর্যন্ত এই ধরনের বড় জাহাজ চলাচল করে না, করবেও না। এবং ইরান যে এই কাজটি করবে এইটা কিন্তু সবাই জানতো, এবং জানার পরেও এই কাজটি দিয়ে এখন জল ঘোলা করার চেষ্টা হচ্ছে। কিছুই না। সেলিম খান, আমরা জ্বালানি তেল নিয়ে কথা বলছিলাম। এখন আমরা দেখলাম এশিয়ায় জ্বালানি তেলের বাজার কিছুটা স্থিতিশীল। সব মিলিয়ে শেয়ার বাজারের কি অবস্থা, বৈশ্বিক শেয়ার বাজার? একটা হচ্ছে যে জ্বালানি তেলের বাজার কিছুটা স্থিতিশীল হওয়ার কারণে শেয়ার বাজারও স্থিতিশীল হয়েছে। জ্বালানি তেলের দাম যখন ব্যারেল প্রতি 114-15 মানে প্রায় $20 কাছাকাছি পৌঁছেছিল, তখন একরকম ছিল। এখন 100 একটু নিচে আসছে বলে বলা হচ্ছে যে $99, $97 এরকম। ফলে এই এশিয়ার মার্কেটগুলোতে এখন সকাল থেকে যে বাজারগুলো খুলেছে, সেখানে যে জাপান থেকে ধরা যায়, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং, চীন, সবগুলো বাজারই মোটামুটি, একমাত্র হংকংয়ের বাজারটি একটু পড়েছে। আর সবগুলো বাজারেরই একটা ঊর্ধ্বমুখী, সামান্য হলেও একটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। ফলে শেয়ার বাজার তার মোটামুটি একটা স্বাভাবিক গতিতে ফিরে এসেছে, এটা বলা যায়। সেলিম খান, আমরা দেখলাম বিবিসি বাংলাতেই একটি প্রতিবেদনে যে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে অন্তহীন যুদ্ধ তারা আসলে ইরানের সঙ্গে চায় না। ইসরায়েলের এই চাওয়া আসলে কতটুকু এই যুদ্ধ কিংবা সংঘাত বন্ধে কার্যকর হবে? দেখেন, কেউই কোথাও মানে অন্তহীন যুদ্ধ কেউ চালাতে পারে না। প্রথমত এইটা কে চায় না সেটা যদি আপনি দেখেন, তাহলে প্রথম বলতে হবে যে আমেরিকা এই অন্তহীন যুদ্ধ চায় না। সে চেয়েছিল যে খুব ক্ষণস্থায়ী একটা ব্যাপক মাত্রায় একটা হামলা চালানো হবে, এবং হামলা তারা সেইভাবেই চালাচ্ছে। কিন্তু আবারও বলি যে আমেরিকান সামরিক কর্মকর্তারা খুবই মানে বিস্মিত হয়েছেন যে ইরান এই যে বিরাট পরিমাণ হামলা কিভাবে সে অ্যাডপ্ট করছে, কিভাবে সে সামলে নিচ্ছে, ধকলটা সামলে নিচ্ছে কিভাবে, এইটাতে আমেরিকান কর্মকর্তারাও কিন্তু খুবই বিস্মিত যে পরিমাণ মানে ইরানের আকাশপথ তো পুরোপুরি অরক্ষিত, তার কোনো আকাশপথ নেই, তার কোনো নৌ বাহিনী সেইভাবে নেই। তো কোনো কিছু না থাকার ফলে মানে বিনা বাধায় ইসরায়েল এবং আমেরিকা তারা ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধ বিমান থেকে বোমা হামলা নিয়মিত করে যাচ্ছে কোন রকম বিনা বাধায়, এবং ইরানকে কিন্তু এটা সহ্য করতে হচ্ছে। ইরানের বক্তব্য হচ্ছে যে আমার যেটুকু আছে সেটুকু দিয়ে আমি লড়তে পারি কিনা, সেটাই হচ্ছে কথা। এবং সেইটুকুর ব্যবহারেই কিন্তু পুরো কি বলবো আমেরিকা, ইসরায়েল শুধু না, যে ইরানের প্রতিবেশী যারা, তারাও কেঁপে উঠেছে। তারা বুঝতে পারছে যে এই যুদ্ধ কেবল আর ইরান আর আমেরিকা ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই, এই যুদ্ধের উত্তাপ গিয়ে তাদের গায়েও লাগছে। ফলে তারা কিন্তু নেই। আপনি এক্ষুনি বললেন যে এই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর কথা, আপনার গার্ডিয়ানের একটা রিপোর্টে সেখানে বলা হচ্ছে যে আমেরিকার পক্ষ থেকে 2 বার যুদ্ধবিরতির প্রস্তাব দেয়া হয়েছিল, কিন্তু 2 বারই ইরান নাকচ করে দিয়েছে। কারণ আপনি দেখেন, আমেরিকা বারবার তার পয়েন্ট থেকে কিন্তু তার পজিশন থেকে, লক্ষ্য থেকে সরে গেছে, কিন্তু ইরান তার মানে পজিশন থেকে কিন্তু কখনো সরেনি। কিরকম যে আমেরিকা প্রথম বললো রেজিম চেঞ্জ, তা রেজিম চেঞ্জ হলো না। আমেরিকা এরপরে একের পর এক কথা বলতে বলতে এখন বলছে যে আমাদের উদ্দেশ্য মোটামুটি যা হয়েছে তা উদ্দেশ্য সাধিত হয়ে গেছে। কিন্তু ইরান বলছে, ইরান প্রথম দিন থেকে বলছিল যে যুদ্ধটা তুমি শুরু করতে পারো, কিন্তু শেষটা করবো আমি। ঠিক আছে, এখনো পর্যন্ত কিন্তু সেই পয়েন্টে তারা মানে স্থির আছে। তো বুঝতে হবে যে আমেরিকার পজিশন একরকম, ইসরায়েলের পজিশন একরকম, আর ইরানের পজিশন। ইরান খুব ভেবে চিনতে অল্প অস্ত্র ব্যবহার করে কিভাবে সবচেয়ে বেশি পরিমাণ তার কি বলে লক্ষ্য সাধিত করা যায় সেটা চেষ্টা করে যাচ্ছে। অন্যদিকে আমেরিকা এবং আপনার ইসরায়েল কিন্তু
মোটামুটি সমস্ত শহর যেখানে তার মনে হচ্ছে যে এখানে কিছু থাকতে পারে সেখানে কিন্তু সে বোমা হামলা, ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে দেখুন যে ইরানে যে হামলাগুলো হচ্ছে, ইরানে বলি বা লেবাননে বলি, সেখানে যে বেসামরিক লোক মারা যাচ্ছে, বেসামরিক যে জিনিসকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে, এই বিষয়টা কিন্তু পশ্চিমা গণমাধ্যমে অনেক কম হাইলাইট করা হচ্ছে। ফলে এই যে পশ্চিমা গণমাধ্যম যাদেরকে আমরা একেবারে কি বলবো মানে একটা পবিত্র বলে মনে করি, তারা আসলে খুবই একচোখা। এই একচোখা কারণে এদেরকে বিশ্বাস করা আসলে খুবই কঠিন। সেলিম ভাই, আপনি যেমনটি বলছিলেন যে গার্ডিয়ানের একটি প্রতিবেদনে বলা হচ্ছিল যে আমেরিকার তরফ থেকে দুদফা যুদ্ধ বিরতির কিংবা নাকচের কথা বলা হয়েছে, ইরান সেটাকে পুরোপুরি নাকচ করে দিয়েছে। এতে মনে হয় কি ট্রাম্প কি ইরানের প্রতি আরো বেশি ক্ষিপ্ত হবে কিংবা আক্রমণ আরো বাড়াবে কিনা? আর এর সাথে আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে সবাই সবার অবস্থান থেকে যুদ্ধ নিয়ে কোনো নিয়ন্ত্রণের বার্তা দিচ্ছে না কিংবা কবে নাগাদ শেষ হবে এরকম কোনো কার্যকর ভূমিকাও আমরা দেখছি না। তবে এই যুদ্ধটা থামবে কিভাবে? না, যুদ্ধ থামবে, যুদ্ধ শুরু করলে যুদ্ধ থামবে, থামার কথা কেউ বলতে পারে না। আচ্ছা, এই যে এমন একটা জিনিস যে যুদ্ধ শুরু করা যায় কিন্তু থামানো যায় না, কারণ থামানোটা খুব কঠিন কাজ, খুবই কঠিন। আপনার যে জিনিসটা ট্রাম্প এবং নেতানিয়াহু শুরু করেছেন, তাদের তো যুদ্ধ চালাতে গেলে কি লাগে? অস্ত্রশস্ত্র, গোলা বারুদ এসব লাগে। তো গোলা বারুদের পরিমাণ তো অসীম না, এবং তার উৎপাদন ক্ষমতাও কিন্তু অসীম না যে মনে করলাম আর একটা সুইচ টিপ দিলাম আর বড় বড় ক্ষেপণাস্ত্র বেরিয়ে আসলো। আমেরিকা এই যে টমাহাকের মতো ক্ষেপণাস্ত্র সে বানাতে পারে বছরে 650, আর সে ইরানে হামলার জন্য তার লাগবে প্রতি সপ্তাহে 140টা। আচ্ছা, তাহলে এই অস্ত্র আসবে কোত্থেকে? ইতিমধ্যে সে ইউক্রেনকে বিপুল পরিমাণ আমেরিকা অস্ত্র দিয়ে বসে আছে, ইসরায়েলকে সে অস্ত্র দিচ্ছে, এখনো দিচ্ছে। তার অনেক ক্রেতা আছে, বড় বড় ক্রেতা, ইউরোপের ক্রেতা, ওদিকে তাইওয়ান আছে, সবাই ক্রেতারা কিন্তু বসে আছে। ফলে এত লোককে সাপ্লাই দেওয়ার মতো ক্ষমতা আমেরিকার এই অস্ত্র উৎপাদন ক্ষমতা নেই। ফলে সে যখন একটা যুদ্ধে গেল তখন কিন্তু তার ভাড়ারে টান পড়েছে। এবং এইটা কিন্তু এই প্রথম না, এটা কিন্তু আপনার এই যুদ্ধে যাওয়ার আগেই তার যে সেনা প্রধানরা ছিলেন তারা কিন্তু বারবার সতর্ক করেছিলেন যে আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত গোলা বারুদ নেই। ট্রাম্প মনে করেছিলেন তিনি 2 দিন বোম্বিং করবেন, তৃতীয় দিন ইরান নতজানু এসে পায়ে ধরে এসে বলবে যে আচ্ছা তুমি যা বলো সেই আমরা করে দেব, সেই তাতেই রাজি। কিন্তু আসলে সেটা হয়নি, আর সেটা হবে এরকম কোনো আশাও দুরাশা। কারণ হচ্ছে যে আপনি যদি মনে করেন যে ইরান যদি এখন এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে ইরানের চেয়ে দুটো দেশ, সে হলো রাশিয়া এবং চীন। সেলিম খান, আমরা দেখলাম ইরানি গণমাধ্যমে বলা হলো যে নেতানিয়াহু সহ ইসরায়েলের শীর্ষ কয়েকজন নেতা মারা গেছেন। আমরা পরে দেখলাম যে ইসরায়েল থেকে নেতানিয়াহুর একটি নতুন ভিডিও বার্তাও দেখেছি। পাশাপাশি আমরা দেখছি যে আমেরিকাও এই যুদ্ধটা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। আবার এর মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী নিহতের মারা যাওয়ার খবর কিংবা গুঞ্জন, সব মিলিয়ে এটা কি যুদ্ধের কৌশল, নাকি ইরান আসলে বড় কোনো ক্ষতি ইসরায়েলে করতে পেরেছে? ক্ষতি তো ইরানের আক্রমণে তেল আবিব এবং অন্যান্য শহরে ক্ষতি হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং ওখানকার আপনি যদি এমনি তো ইসরায়েলে প্রচন্ড সেন্সরশিপ আরোপ করা হয়েছে যাতে কোনো ধরনের কোনো হামলার ভিডিও তাদের পারমিশন ছাড়া কোনো কিছু যদি বের না করা হয়, এমনকি CNN কে পর্যন্ত তারা রিপোর্ট করতে দিচ্ছে না। তো এইরকম একটা পরিস্থিতি যে কোনোভাবে তারা ইসরায়েল চায় না তার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হোক। অন্যদিকে ইরান কিন্তু প্রকাশ্যে বলে দিচ্ছে যে আমার এই অবস্থা, আমার এইখানে হামলা হয়েছে, তারা কিন্তু কোনো কিছু বাধা দিচ্ছে না। এখন দেখেন দুটো পার্থক্য। আপনি যেটা বললেন যে নেতানিয়াহু মারা যাওয়া না যাওয়াটা এটা একটা প্রোপাগান্ডা হতে পারে, গুজব হতে পারে, এটা সত্যতা সম্পর্কে যথেষ্ট সন্দেহ আছে, এটা নিয়ে না কথা বলাই ভালো। কিন্তু যে জিনিসটা হচ্ছে, নেতানিয়াহু সম্পর্কে অনেক কিছু বলা হচ্ছিল যে তিনি ইসরায়েল ছেড়ে সাইপ্রাসে চলে গেছেন, কখনো বলা হচ্ছিল তিনি জার্মানিতে চলে গেছেন। দেখেন আপনি একজন
ইরানের একজন 86-87 বছর বয়স্ক ধর্মীয় নেতা, তিনি জানতেন যে ইসরায়েল হামলা চালালে বা আমেরিকা হামলা চালালে তাকেই টার্গেট করা হবে, তাকে মেরে ফেলা হবে। তারপরেও তিনি তার বাড়ি থেকে পালাননি বা চলে যাননি। তিনি মনে করেছিলেন যে যে ইরানি বা কালচারে যে শাহাদাত বরণ করলেই সেটা সবচেয়ে বড় ইয়ে। তা তিনি তার যে জায়গা থেকেই হোক, ধর্মীয় কারণে হোক, যে কারণে হোক, তিনি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, নেতানিয়াহু কিন্তু সেই সাহসিকতার পরিচয় দিতে পারছেন না। তাকে বিভিন্ন জায়গায় পালিয়ে পালিয়ে কোনো গুপ্ত স্থান থেকে ভিডিও দিতে হচ্ছে যে না বাবা আমি মরিনি, আমি বেঁচে আছি, ঠিক আছে, এই জাতীয়। তো এইখানেই হচ্ছে যে ইরানের একজন নেতার সঙ্গে ইসরায়েলি একজন নেতার পার্থক্যটা হচ্ছে এইখানে, যে নেতানিয়াহুকে পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে, এবং পালিয়ে পালিয়ে বেড়ানোর কারণেই তিনি যেহেতু প্রকাশ্যে আসছেন না, সেই জন্যই কিন্তু ইরানি গণমাধ্যম হোক আর অন্য কোনো গণমাধ্যমে বলার সুযোগ পেয়েছে যে নেতানিয়াহু মারা গেছে, তার ভাই মারা গেছেন, অন্যরা আরও মারা গেছেন। এসব কথাগুলো কিন্তু বলার সুযোগ কিন্তু নেতানিয়াহু নিজেই করে দিয়েছেন। আচ্ছা, ধন্যবাদ সেলিম খান। দর্শক, এখন এই পর্যন্তই। দেশ বিদেশের যে কোনো খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন চর্চার ইউটিউব চ্যানেলে ও ফেসবুক পেজে।